জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হবে আজ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারিক প্যানেলে এই যুক্তি উপস্থাপন করা হবে। এদিন প্রথমে যুক্তিতর্ক তুলে ধরবে প্রসিকিউশন, পরে আসামি পক্ষ বক্তব্য উপস্থাপন করবে। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। সব আসামি পলাতক। এ বছরের ২২ জানুয়ারিতে ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ২। গত ২ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। ২৪-এর ৪ আগস্ট একটি ঘোষণায় পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ। ওই সময়ে ছাত্রনেতা ও বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কোনো বিলম্ব নয়, ৫ আগস্টই হবে মার্চ টু ঢাকা কর্মসূচি। এর ফলে স্বৈরাচার পতনের আনুষ্ঠানিকতাই কেবল বাকি থাকে। ঠিক কোন প্রেক্ষাপটে একদিন এগিয়ে আনা হয় কর্মসূচি, তার উত্তর খুঁজেছেন সহকর্মী রাশেদ আনিস। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। ৩ আগস্ট জনগণের কাঙ্ক্ষিত স্বৈরাচার পতনের এক দফার ঘোষণা দেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। এর ফলে কি হতে যাচ্ছে তা নিয়ে সংশয় থাকলেও লাখো জনতার উপস্থিতি আত্মবিশ্বাসে জ্বালানি দেয় ছাত্রনেতাদের। এক দফার ঘোষণার পরদিনই আবারও ফার্মগেট, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি সহ একাধিক এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনীর সাথে সংঘর্ষ বাধে ছাত্র জনতার। একদিকে সশস্ত্র বাহিনী, অপরদিকে নিরস্ত্র সাধারণ মানুষ। শত শত মানুষ শহীদ হয় ওই দিনেই। আগেই ৬ আগস্ট সারা দেশের জনতাকে ঢাকায় আসার কর্মসূচি দেওয়া হয়, কিন্তু আন্দোলনরত ছাত্র জনতার হাহাকার, একদিন দেরি হলে তো আরো মানুষ মারা যাবে। যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ ঘোষণা দেন, পরশু নয় আগামীকালই মার্চ টু ঢাকা কর্মসূচি। কেন একদিন এগিয়ে আনা হয় কর্মসূচি, সেটি জানালেন তিনি। আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে অস্ত্রও নাই এবং তারা আবার দলীয় ক্যাডারদেরকেও নিয়ে আসতেছে। তো ওই সময়ে কলটা নেওয়াটা খুব টাফ ছিল, যে আমি যদি টাইম দিয়ে আওয়ামী লীগকে ব্রিদিং স্পেস দিই তাহলে এটা আমার জন্য, আমার একটা বোঝাপড়া ছিল। আমি ক্যালকুলেট করছি যে ঢাকার যদি ২-২.৫ কোটি জনসংখ্যা থেকে অর্ধেকও নেমে আসে, অ্যান্ড আশেপাশের জেলাগুলো থেকেও যদি অনেকে আসতে, যেমন রংপুর থেকে কিন্তু আসা সম্ভব নেই এই অল্প সময়ের মধ্যে। আমি এদিকে কুমিল্লা, আশেপাশের ৮-১০টা জেলা থেকে যদি আসে, তাহলেও আই থিঙ্ক এই ক্রাউড দিয়েই আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। তো ওই বোঝাপড়া থেকেই কাউন্ট করে আমি সাথে সাথে ওই সময় একটা ভিডিও বার্তা রেকর্ড করি যে একটা জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ডেটটা চেঞ্জ করে আনতেছি, আপনারা আগামীকালকেই আসেন, যেভাবেই হোক আসেন। আসিফ জানান, সে সময় তিনি নাহিদ ইসলামের সাথেও যোগাযোগের সুযোগ পাচ্ছিলেন না। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানান তিনি। ওই সময় সবার সাথে যোগাযোগ করে ডিসিশন নেওয়ার পরিবেশটা ছিল না, কারণ অনেকেই নাম্বার বন্ধ রাখতে হচ্ছিল। কারণ আপনি যদি সেলুলার নাম্বার অন করে থাকেন তাহলে আপনাকে লোকেশন ট্র্যাকিং করে ধরে নিয়ে যেতে পারে। ৬ তারিখ ছিল লং মার্চ টু ঢাকা, এটাই আমি অ্যানাউন্স করবো, এতটুকু ডিসিশন ছিল। পরে নাহিদ ভাই যখন শাহবাগ চলে গেলেন, নাহিদ ভাইয়ের সাথে তার কমিউনিকেশন করার সুযোগ পাইনি। তো এটা আমি মনে হয় ১২টা কি ১টার দিকে আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে অ্যানাউন্স করলাম। রাত পেরিয়ে সকাল হতেই দেশবাসীর অপেক্ষা কি হতে যাচ্ছে সেদিন। ৫ আগস্ট সকাল 11:30টার পরপরই গণমাধ্যমের খবর, ভাষণ দেবেন সেনাপ্রধান। আর ঠিক তার কিছু সময় পরই খবর আসে পালিয়ে গেছেন প্রতাপশালী স্বৈরশাসক শেখ হাসিনা। তখন লাখ লাখ জনতার একটাই গন্তব্য, গণভবন। রাশেদ আনিস, ৭১, ঢাকা। বিরোধী দলে যোগ না দেয়ায় অবশেষে ১২ সদস্য নিয়ে যাত্রা শুরু করল জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটি। বেলা ১২টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
প্রথম বৈঠকে মূলত কমিটির সদস্যদের পরিচিতি এবং পরবর্তী আলোচনার বিষয় ঠিক করা হতে পারে। দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। 2024 সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় বর্তমান সরকার। এর আগে 13 জুলাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। তবে বিরোধী দল শুরু থেকেই সংশোধনের পরিবর্তে সংস্কারের দাবি জানিয়ে আসছিল। কমিটি গঠনের সময় 17 সদস্যের কাঠামোর প্রস্তাব দেয়া হয়। বিরোধী দলের জন্য 5টি পদ খালি রাখা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো সদস্যের নাম দেয়নি। দর্শক, আমরা এই মুহূর্তে সংসদ ভবনে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। তার কাছ থেকে আমরা এই কমিটির খবরাখবর জানবো। মোহন, আসলে বলাই তো যায় যে বিরোধী দল ছাড়াই 12 সদস্যের যে সংবিধান সংশোধনের যে কমিটি, সেটি আনুষ্ঠানিকভাবে আজকে তাদের বৈঠক শুরু করেছে এবং প্রথম বৈঠকে যতটুকু আমরা সংবাদে বলছিলাম যে হয়তো পরিচিতি এবং আলোচনার বিষয়টি ঠিক হতে পারে। সেই হিসেব করে বৈঠকটি কতক্ষণ চলবে এবং একই সাথে পরবর্তীর যে সংবিধান সংশোধনের বিষয়টি বারবার সামনে আসছে, সেখানে কোন সংবিধানের ধারাটি সবার প্রথম সংশোধনের জন্য আলোচনা হতে পারে বলে কোনো ধারণা কি পেয়েছেন কারো কাছ থেকে? তানিয়া, সংবিধান সংশোধন কমিটির যে আজকে প্রথম বৈঠকে আসলে পরিচিতি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা জেনেছি বিভিন্ন সূত্রে আসলে আজকে প্রথম দিনে পঞ্চদশ সংশোধনী, যেটা তৎকালীন আওয়ামী লীগ সরকার যে সংশোধনীটির মাধ্যমে আসলে সংবিধানে অনেক কিছু যুক্ত করেছিলেন এবং বাতিল করেছিলেন, সেই সংশোধনীটি কীভাবে বাতিল করা যায় এবং সেই সংশোধনীর অনুযায়ী কয়েকটি তফসিল রয়েছে। বিশেষ করে আপনার শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এবং তার যে 7ই মার্চের ভাষণ তফসিলে যুক্ত করা, তার স্বাধীনতার ঘোষণাকে তফসিলে যুক্ত করা এবং তাদের ছবি সম্বলিত তার যে বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সাঁটানো, সেই বিষয়গুলো কীভাবে বাতিল করা যায় সেই বিষয়টা আলোচনায় আসতে পারে বলে আমরা বিভিন্ন মাধ্যমে বা আমাদের সূত্রের মাধ্যমে আসলে জেনেছি। এবং একটি বিষয় বলে রাখি যে এই যেহেতু আসলে সংবিধান সংশোধন করতে যাচ্ছে বিএনপি সরকার এবং সেই লক্ষ্যে কিন্তু কমিটিটা করা হয়েছে এবং সেই কমিটিতে যেহেতু জামায়াতে ইসলাম তথা বিরোধী দল যেহেতু যুক্ত হয়নি, সেই জায়গায় আসলে একটা চ্যালেঞ্জে রয়েছে যে সেটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। কিন্তু বিএনপি এখন পর্যন্ত তারা তাদের কনফিডেন্ট দেখিয়ে যাচ্ছে এবং আজকের বৈঠকে আমরা ইতিমধ্যে দেখেছি যে সদস্য যারা রয়েছেন, বিশেষ করে সভাপতি সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তারা এসেছেন এবং তারা আজকে পরিচিতির পাশাপাশি বলছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং যেহেতু আসলে সংবিধান সংশোধন করা হবে, বিএনপি কিন্তু রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তাদের একটি 31 দফা ঘোষণা করেছিল এবং জুলাই সনদ, যেটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এসেছিল এবং সেই জুলাই সনদে তারা স্বাক্ষর করেছিল, সেখানে তারা অঙ্গীকার করেছিল যে যে বিষয়গুলো তারা আপনার সংবিধানে সংশোধন করবে কিংবা যে সংস্কারগুলো করবে, সেই লক্ষ্যে আলোচনা হবে। বিশেষ করে উচ্চকক্ষ রয়েছে, আপনি জানেন যে উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছিল এবং সেখানে একটি বিষয় ছিল যে উচ্চকক্ষ কি আসলে সেই আপনার পিআর পদ্ধতিতে হবে নাকি আসন ভিত্তিকভাবে হবে। সেই জায়গায় জুলাই সনদে কিন্তু একটা জুলাই আদেশের মাধ্যমে সেই বিষয়টাকে বলা হয়েছিল যে আপনার পিআর পদ্ধতিতে করা হবে। কিন্তু বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্টে বলেছেন, অর্থাৎ ভিন্ন মতো বলেছিল, তারা তাদের যে আপনার আসন ভিত্তিক করতে চায়। এবং জুলাই সনদে কিন্তু বলা আছে যে যে দল আসলে ক্ষমতায় আসবে তাদের যে ভিন্নমতগুলো থাকবে, তাদের যে আপনার নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে সেখানে উল্লেখ করবে এবং জনগণ বেছে নিলে সেগুলো করতে পারে। কিন্তু জুলাই সনদ এবং আদেশের মধ্যে পার্থক্যের কারণেই কিন্তু এই যে দ্বন্দ্ব সৃষ্টি হলো বিরোধী দল এবং সরকার দলের মধ্যে। ফলে বলা যায় আজকের বৈঠকে পরিচিতির পাশাপাশি আসলে যে বিষয়গুলো রয়েছে, যেগুলো সরকার দ্রুত সময়ের মধ্যে সংশোধন করতে চায়, সেই বিষয়গুলো আলোচনায় আনবে এবং জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। নিশ্চয়ই আমরা আবারও ফিরবো। মোহন, আপনার কাছ থেকে এখন পর্যন্ত যেই তথ্য আমরা পেলাম, আলোচনা যখন শেষ হবে অর্থাৎ বৈঠক শেষ হওয়ার পরে কেউ যদি কোনো ধরনের বক্তব্য দেয় সে খবর আপনার কাছ থেকে জানবো। দর্শক, সহকর্মী মোহন ইসলাম ছিলেন এতক্ষণ সংসদ ভবন থেকে। এই মুহূর্তে আমরা যেতে যে আমাদের আরেক সহকর্মী সুফিয়ান ফারাবির কাছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজির বৈঠক চলছে, সেই খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফারাবি, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানানোর পাশাপাশি কতক্ষণ চলবে এবং একই সাথে এই সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর আর কি কর্মসূচি আছে এই বৈঠক ছাড়া বাংলাদেশে? তানিয়া,
ইয়া দুপুর বেলা 11টায় আসলে এই বৈঠকটি বৈঠকটি শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন এই বৈঠকে, এবং অন্যদিকে সৌদি আরবের পক্ষে ওয়ালিদ, যিনি উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে কর্মরত আছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এবং তার সফরটি কিন্তু একেবারে সীমিত। আজকে বিকাল 4টায় তিনি তার দেশের উদ্দেশ্যে আবার রওনা হবেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আলোচনার প্রসঙ্গটা আমরা বলার আগে বলে নিই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী যিনি রয়েছেন তিনিও এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী এবং দুজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা আসলে এই বৈঠকে উপস্থিত হয়েছেন। আমরা এখন পর্যন্ত যারা জানতে পেরেছি যে রোহিঙ্গা ইস্যুটা আলোচনার মধ্যে আছে। সেই রোহিঙ্গা ইস্যুতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট আমরা কোনো ধারণা পাইনি। আমরা জানি যে সৌদি আরবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে অনেক রোহিঙ্গা কাজ করছে এবং অনেককে পাসপোর্ট দেওয়া হয়েছে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং এই সরকার যখন দায়িত্ব নেয় তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সৌদি রাষ্ট্রদূত বলেছিলেন যে যেন সৌদি আরবে যারা অবস্থান করছে রোহিঙ্গা নাগরিক, যারা মিয়ানমারের নাগরিক, তাদেরকে যেন বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়, যাতে করে তারা সেখানে লিগালি থাকতে পারে, অর্থাৎ যে আইনি জটিলতা থাকে সেটার জন্য কাটিয়ে উঠতে পারে। সেই বিষয়ে আলোচনা হচ্ছে, এরকম একটি আভাস আমরা পেয়েছি। তবে আমরা এখনও সুনিশ্চিত নই। আমরা অপেক্ষায় আছি যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো সচিবালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, অথবা পররাষ্ট্রমন্ত্রী তিনি মন্ত্রণালয়ে গিয়ে হয়তো কথা বলবেন। কিন্তু এর আগ পর্যন্ত সুনির্দিষ্ট করে বলা কঠিন যে এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা হয়েছে। আসলে বলবে কিনা। ধন্যবাদ সুফিয়ান ফারাবি। ফিরবো নিশ্চয়ই আমরা এই বিষয়ে তথ্য আপনার হাতে নতুন করে যদি এসে কিছু পৌঁছায়। দর্শক, সহকর্মী সুফিয়ান ফারাবি ছিলেন আমাদের সাথে। আমরা যেতে চাই এই মুহূর্তে সচিবালয়, সেখানে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান কথা বলছেন। আমরা যুক্ত হচ্ছে সেখানে। জ্বালানির সংকট নিয়ে কথা বলেছি, আমি আজও আবার একটু বলি, এটা খুবই সত্য কথা। ঢাকার বাইরের অংশে একটা খুব বড় এলাকাতে প্রচুর লোডশেডিং হচ্ছে, প্রচুর বিদ্যুৎ সংকটে মানুষ ভুগছেন, এবং এই তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকট মানুষের জীবনে খুব বড় বাজে পরিস্থিতি তৈরি করেছে আনডাউটেডলি। সংকটটা কি হয়েছে আমি সেদিনও বলেছিলাম, আর একটু ডিটেইলে যাব, কিন্তু অ্যাকিউট সংকটটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে যদি বলি আমরা আমাদের প্রয়োজনীয় অ্যামাউন্টের গ্যাস বহুদিন থেকেই দিতে পারিনি। আমাদের যে রিকোয়ার্ড অ্যামাউন্ট আছে তার কাছাকাছি, আমি ভুল না করলে ৩,৮০০ মিলিয়ন যে ঘনফুট গ্যাস প্রতিদিন, সেটা আমরা পারি না, এটা কাছাকাছিও ছিল না। আমরা এলএনজি কিনে, মানে আগের সরকারের সময় থেকে তাদের নীতি ছিল যে আমাদের গ্যাস যা আছে সেটা আমরা এক্সপ্লোর না করে আমরা এলএনজি কিনবো, এলএনজি টার্মিনালে নিয়ে আসতে হয়, তারপর সেখানে রিগ্যাসিফিকেশন করতে হয়, আবার গ্যাসে কনভার্ট করতে হয়। আপনারা জানেন এরকম দুটো প্ল্যাটফর্ম আছে আমাদের। এর মধ্যে একটা প্ল্যাটফর্ম যেটা আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জি অপারেট করে, সেটায় একটা দুর্ঘটনা হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে। খুব বড় দুর্ঘটনা হয়নি, কিন্তু এটা আর কাজ করতে পারছে না। এই কারণেই একটা বড় অংশের গ্যাস সাপ্লাই কমে গেছে। এই সংকটে আসলে আমরা এখন পড়েছি। এতে শিল্পে গ্যাসের সমস্যা হয়েছে, এতে বাড়িতে, ইনফ্যাক্ট এগুলো সব একসাথে কাজ করার পরও যে আমরা সব জায়গায়, আপনারা অনেকেই বাড়িতে দেখবেন অনেক সময় গ্যাসের চাপ থাকে না, আমার নিজের বাসায় গ্যাসের চাপ থাকে না, সুতরাং আমি এটা নিজে ভুক্তভোগী, আমি জানি। তো আমাদের সংকট আগেই ছিল। এখন যখন একটা টার্মিনাল থেকে গ্যাস আসা বন্ধ হয়ে গেল, এইটা মারাত্মক ক্রাইসিস তৈরি করলো শিল্পে, বাসা বাড়িতে, সিএনজি পাম্পগুলোতে আমরা দেখবো, যেগুলো আমাদের চোখে পড়ে প্রচুর, সিএনজি স্কুটারের লম্বা লাইন হচ্ছে, গাড়ির লাইন হচ্ছে, এই সংকট হচ্ছে। এখন সরকার লোডশেডিং তারপরে করতে চায় না। সরকার কি করছে, যেহেতু গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র কমে গেছে, সরকার অত্যন্ত এক্সপেন্সিভ তরল জ্বালানি, ডিজেল বেস জ্বালানি দিয়েও বিদ্যুৎ উৎপাদন করছে। আবারও বলছি, এগুলো পাবলিক মানি, কিন্তু এই সংকটের কারণে সেটাও করছে, কিন্তু তারপরে লোডশেডিং হচ্ছে। কারণটা হচ্ছে এই, যখন গ্যাস কমে যায়, খেয়াল করুন আমরা বাসা বাড়িতে অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করা শুরু করেছি। একই সাথে যেসব শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র ছিল, মানে তারা সরকার থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে নিজে চলতো, তাদের যেহেতু গ্যাসের সংকট হলো, তারা এখন আমাদের গ্রিডের যে বিদ্যুৎ সেটা ব্যবহার করা শুরু করেছে। দর্শক, আমরা এতক্ষণ সচিবালয়ে ছিলাম। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বক্তব্য রাখছিলেন, সেখানে আমরা যুক্ত ছিলাম। রাজধানী জুড়ে সকাল থেকে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর পর্যন্ত এমন বৃষ্টি থাকতে পারে। এতে নগরবাসীর কিছুটা স্বস্তি মিললেও রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অফিসগামী মানুষ। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশেপাশের এলাকায় দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দিনের তাপমাত্রা হালকা কমে গরমের তীব্রতা কিছুটা কমে আসবে।
চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।